যা অতীত তা মহাকালের গর্ভে বিলীন, কিন্তু কখনো কখনো অতীত বর্তমানে সে হানা দেয়। তখন সৃষ্টি হয় এক গোলক ধাঁধা। এইরকমই এক গোলক ধাঁধায় আমাদের আজকের নিবেদন, গোলই দিঘির আতঙ্ক। গল্পটার কাহিনী আজ থেকে 20 বছর আগে, যখন ফোনের আধিপত্য অতটা ছিল না। স্কুলে গ্রীষ্মের ছুটি পড়েছে। রমেশ একাদশ শ্রেণীর ছাত্র। রমেশ তার মাকে বলল, মা, মাসির বাড়ি যাব। রমেশ এর আগে মাসির বাড়ি অনেকবার গেছে, তবে তার মায়ের সঙ্গে ছোটবেলায়। লাস্ট গিয়েছিল যখন সে 8-এ পড়ে। সে যাই হোক, এই প্রথম একা মাসির বাড়ি বেরিয়েছে। মায়ের সাথে ঠিকানা নিয়ে নিয়েছে ভালো করে। বাস রাস্তা থেকে 1 কিলোমিটার নেমে প্রথমে গলুই দিঘি গ্রাম, তারপর হাফ কিলোমিটার পরে বরশুল গ্রাম, আর এই বরশুল গ্রামে তার মাসির বাড়ি। রমেশ দুপুরে ভাত খাওয়ার পর রওনা দেয়। পথে পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে। রমেশ কথা বলতে বলতে গিয়ে অনেক দেরি হয়ে যায়। ফলে বাসে উঠতেও দেরি হবে, এটা আশ্চর্য কিছু নয়। বাস থেকে যখন নামলো, কোনো রিক্সা পেল না। রমেশ অপেক্ষা না করে পায়ে হেঁটে রওনা দিল। 1 কিলোমিটার হাঁটার পর এলো গলুই দিঘি গ্রাম। তখন সন্ধে হয়ে গেছে। গ্রামটা কিছুটা যাওয়ার পর একটা বাঁশবন পড়ে। সেই বাঁশবনের কাছে কিসব যেন ভৌতিক আওয়াজ হতে থাকে। রমেশ ভীত হয়। এখন পর্যন্ত রমেশ রাস্তায় একটা মানুষও দেখতে পায় না। তবু রমেশ থামে না। বাঁশবনের কাছ থেকে রমেশ বুঝতে পারে তার পায়ে আরেকজন হাঁটছে তার পায়ের সাথে সাথে, কিন্তু কাউকে দেখতে পায় না। রমেশ বলে, কে? এবার রমেশ প্রাণপণে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে কোনো রকম একটা বাড়ির সামনে আসে। মানুষজন দেখতে পায় না। হঠাৎ একটা বাড়ির খোলা জানলা থেকে আলো দেখতে পায়। দরজায় কড়া নাড়তে থাকে। পায়ের আওয়াজটি তখন থেমে যায়। হঠাৎ একটি বৃদ্ধের গলা পাওয়া যায়। বৃদ্ধ বলে ওঠে, দরজা খোলা আছে, ভিতরে এসো। রমেশ তাড়াতাড়ি করে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বৃদ্ধ বলে, খুব ভয় পেয়ে গেছো? তবে আর ভয় নেই। রমেশ বলে, দাদু, আমাকে বাঁচান, আমাকেও তাড়া করেছিল, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। বৃদ্ধ বলে, এখানে আগে কখনো এসেছো? রমেশ বলে, ছোটবেলায় এসেছি, অনেকদিন পরে এলাম, তবে এখানে নয়, বরশুল গ্রামে। ছোটবেলায় এখান দিয়ে যেতাম। বৃদ্ধ বলে, ঠিক আছে, আজকে রাতটা এখানেই থাকো, কালকে সকালে তোমার মাসির বাড়ি যেও। তারপর অনেকগুলো বাচ্চা ছেলে মেয়েদের কলাকলি শোনা যায়। তারা তো রমেশকে পেয়ে খুব আনন্দিত। তারা বলে, তুমি আমাদের সাথে খেলবে? অনেক দিন এখানে কেউ আসেনি, আমরা একসাথে খেলবো। রমেশ খুবই আনন্দিত হয়ে ওঠে। সে বলে ওঠে, হ্যাঁ খেলবো, অবশ্যই খেলবো। বৃদ্ধ ওদেরকে দাবড়ে দিয়ে বলে, তোরা থাম, খেলবি পরে, আগে একটু জিরোতে দে। এই তোদের ঠাম্মাকে ধরে। একটি বাচ্চা মেয়ে বলে, ঠাম্মা ঘরে শুয়ে আছে। বৃদ্ধ বলে, ওগো শুনছো, কে এসেছে? আরে দেখবে এসো। বৃদ্ধা তাড়াতাড়ি এসে বলে, কে এসেছে গো? আমার দূর সম্পর্কে নাতি গো।
রমেশ এই কথা শুনে ভাবে বৃদ্ধ তার নাতির পরিচয় দিয়ে আপন করে নিয়েছে, যাতে তার আপ্যায়ন ভালো হয় সেই চেষ্টা করছে। বৃদ্ধ বলে, ওর আপ্যায়নের যেন কোনো ত্রুটি না থাকে, যেন ওর এখান থেকে যেতে ইচ্ছে না হয়। এই কথা শুনে বৃদ্ধা বলে, তোমাকে হয়তো ভাবতে হবে না গো, আমার নাতিকে ভালো করে যত্ন আতি করবো গো, দেখবে নাতি এখানে থেকেই যাবে। বলতে বলতে বৃদ্ধা একটি বাচ্চা মেয়েকে বলে, পুটি, তা দাদাকে একটু জল দে তো, হাত মুখ ধুয়ে আসো। বলতে না বলতেই পুটি নিমিষের মধ্যে এক মগ জলের পাত্র নিয়ে এসে হাজির। রমেশ একটু অবাক হয়, ভাবে ঠাকুমার কথা শেষ না হতে জল চলে এলো। এও ভাবে পুটি বাচ্চা মেয়ে, তাই হয়তো দৌড়ে হাত মুখ ধুয়ে রমেশ যখন বিদ্যার দিকে ঘুরেছে, তখন দেখে বিদ্যার হাতে এক প্লেট মিষ্টি। রমেশ ভাবে এত তাড়াতাড়ি কিভাবে আনছে। রমেশ এও ভাবে তারা হয়তো রমেশকে ভালোবেসে ফেলেছে, তাই আবেগের আতিশয্যে তাড়াতাড়ি নিয়ে আসছে। রমেশ আর কিছু না বলে মিষ্টিগুলো খেয়ে নেয়। তারপর বৃদ্ধার সঙ্গে অনেক গল্প করে, যেন মনে হয় তারা তার কাছে অনেক দিনের চেনা, অনেক নিকট আত্মীয়। গল্প করতে করতে বৃদ্ধা নিমিষের মধ্যে চপনি নিয়ে আসে। এত দ্রুত আনা তো সম্ভব না। এরই মধ্যে বৃদ্ধ ছেলে ও বৌমা বাড়ি থেকে চলে আসে। তারাও রমেশকে দেখে খুশি হয়। বৃদ্ধ ছেলে বলে, এখানে থেকে যাও ভাগ্নে। বৃদ্ধা বলে, তোর ভাগ্নে এখানেই থেকে যাবে। তারপরে রাতে খাবার সময় নানাবিধ ব্যঞ্জন সহকারে রমেশকে খেতে দেয়। কিন্তু রমেশ ওদের ভালোবাসা কিনে এতটাই মুশকিল ছিল যে বুঝতে পারে না যে অত তাড়াতাড়ি এতগুলো রান্না হওয়া তো দূরের কথা, একটি রান্না হতেও পারে না। খাবার পরে দেখে বিছানায় রেডি। পথের সময় রমেশ এতটাই ক্লান্ত ছিল যে রমেশ বিছানায় শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। এরপর বৃদ্ধ ও বৃদ্ধা তাদের আসল রূপ ধরে রমেশের গলা টিপে মারতে যায়। তুমি এখনই জানাতে দিলে আমাদের সাথে করে নেও। কিন্তু রমেশের গলায় মা কালীর দেয়ার ছবি দেয়া ধাতুর লকেটটি দেখতে পেয়ে প্রচণ্ডভাবে চিৎকার করে বলে উঠল, দীর্ঘক্ষণ হাঁটার পর ও গরু ভোজনের ফলে গভীর ঘুমে আচ্ছন্ন থাকার পরে রমেশ কিছুই জানতে পারে না। তবে ঘুমের করে বুঝতে পারে যেন কিছু একটা আওয়াজ হচ্ছিল। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, মাসখানেক আগে এক সাধু রমেশকে লকেটটা দিয়ে বলেছিল, বেটা, কিছুদিন পরে তোর জীবনে একটি বিপদ আসবে। এটা একটি মন্ত্রপুত লকেট। মা কালীর কৃপায় তুই বেঁচে যাবি। এটা সব সময় পড়ে থাকবি। পরদিন সকালবেলা রমেশের ঘুম ভাঙে। রমেশ ঘুম থেকে ওঠার পর বাড়িতে কাউকে দেখতে পায় না। রমেশ চিৎকার করে ডাকে, দাদু, ঠাকুমা, মামা, পুটি। কিন্তু কোনো উত্তর পায় না। রমেশ বিস্মিত হয়। রমেশ হতভম্ব হয়ে গিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে কোনো জনপ্রাণী দেখতে পায় না। তাই রমেশ সঙ্গে একটু ভীতির সঞ্চার হয়। রমেশ খুব দ্রুত পা চালিয়ে বর্ষুল গ্রামে গিয়ে পৌঁছায়। সেখানে স্বাভাবিক একটু আগে রমেশের মনে হচ্ছিল যেন পৃথিবী থমকে গেছে। মাসির বাড়িতে পৌঁছায়। মাসি বলে, রমেশ, তোর তো কালকে আসার কথা ছিল, তা আজকে এত সকালে?
তখন রমেশ আগের দিনের কথা, গোলুইদিঘির গ্রামের রাতের এক বৃদ্ধার বাড়িতে থাকার কথা মাসিকে ভীত হয়ে বলে। হ্যাঁ, তুই এ কি বলছিস? গোলুইদিঘি গ্রামে কেউ বেঁচে নেই তুই জানিস? মাস 6 আগে প্লেগ মহামারীতে গ্রাম উজাড় হয়ে গেছে। রমেশ বুঝতে পারে আগের দিনে সে কি খপ্পরে পড়েছিল। তখন রমেশ আগের দিনের রাতের ঘটনা মাসিকে আত্মপ্রান্ত বলে। মাসি রমেশের সাধু বাবার দেওয়া লক্ষ্যের কথা জানতো। রমেশের মা বলেছিল। মাসি বলে, বাবা রমেশ, মা কালীর কৃপায় তোকে ফিরে পেলাম। মাসি আরো বলে, এখন গোলুইদিঘি গ্রাম দিয়ে কেউ আর যায় না, অন্য রাস্তা দিয়ে ঘুরে যায়। তুই আর কখন ওটা দিয়ে আসবি না, তোকে অন্য রাস্তা বলে দেব, সেখান দিয়েই বাড়ি যাবি। না না, আমি আর তোর মেশো তোকে তোদের বাড়ি পৌঁছে দিয়ে আসবো, তোকে একা যেতে হবে না। এখানে স্নান করে মা কালীর নাম কর, কিছু খাওয়া দাওয়া কর। রমেশ ও মাসি একসাথে বলে ওঠে, জয় মা কালী, জয় জয় সাধু বাবা জয়।